হ্যালো বন্ধুরা, আমি শাকবন নীল। আজকে আমাদের সঙ্গে আছেন সৌরভ দা এবং দেবজিৎ দা। আমরা তুরুপের তাস ছবিটা নিয়ে কথা বলবো এবং আরো নানান জিনিস নিয়ে আলোচনা হবে। সবার আগে তোমরা তোমাদের ছবিটা নিয়ে বলো এবং এই ছবিটাতে তোমার যে চরিত্র, সেই চরিত্রটা নিয়ে বলো। এবং এটা থ্রিলার আমি জানতে পেরেছি। তো এই ট্রেলারটাও আমি দেখলাম। কিন্তু ট্রেলার দেখে কিন্তু এক্স্যাক্টলি যেটা মানে থ্রিলার এলিমেন্টস থাকবে ডেফিনিটলি সেটা মনে হচ্ছে। কিন্তু ক্যারেক্টারটা সম্পর্কে আমি যেটা জানতে পারলাম, ক্যারেক্টারটা সাম কাইন্ড অফ বিগ শট। তো সেটার মধ্যে কি একটা মানে গ্যাংস্টার ড্রামার এলিমেন্টও ছবির মধ্যে থাকবে? গ্যাংস্টার ড্রামার এলিমেন্ট থাকবে কি থাকবে না সেটা মানে রিভিল করা উচিত হবে না। মানে সেভাবে নেই গ্যাংস্টার বা যাই হোক, আমি বলতে চাই না সেটা। তো আমার যেটা মনে হয় যে পুরো জিনিসটা না একটা মোড়ক দেওয়া, যে থ্রিলিংটা কিন্তু মোড়ক এখানে। আলটিমেটলি এটা একটা রিভেঞ্জ ড্রামা। একটা ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয় ইন ফিউচার এবং একটা মানুষের জীবনে কীভাবে বদল আসে, তো সেটা নিয়ে বেসিক্যালি পুরো সিনেমার গল্পটা, প্লটটা। সৌরভ, তোমার চরিত্র সম্পর্কে এটাই এরকম ভাবে কথা বললে তোমাদের ছবি প্রমোশন হবে কি করে? আরে মানে ও যেটা বলেছে সেটাই, মানে তাদের মিথ্যে কথা বলতো। মানে মেহবুব খান আমার মিথ্যে বলো, সত্যি বলো। মেহবুব খান আমার চরিত্রের নাম। এইটা না বেসিক্যালি একটুখানি মিসলিডিং, আমি যেটা বুঝতে পারছি। তুমি গ্যাংস্টারটা কেন বললে? তোমার এই ছবি দেখি, তোমার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে সাম কাইন্ড অফ বিগ শট। হ্যাঁ, ওটা পরের দিকটা দেখে ওরকম মনে হচ্ছে। মানে ট্রেলারে কেমন দেখে মনে হচ্ছে, বেসিক্যালি বিষয়টা হি ইজ নট আ বিগ শট। আচ্ছা, রাইট। তো এইটা ও ইমবাইব করেছে, টেরোরিজমের অ্যাঙ্গেলও রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, এটাও আমি পড়ছিলাম। মানে এরম ধরনের বেসিক্যালি বিষয়টা হচ্ছে ইমবাইব করেছে এই স্টাইলটা ফ্রম দ্য সোসাইটি। এই যে তুমি যে স্টাইলটা দেখছো, যেভাবে ঢুকছে, চুল ঠিক করছে, হ্যান করছে, ত্যান করছে, ওকে এরকম বানানো হয়েছে, ও এরকম তৈরি হয়েছে। হি ইজ নট লাইক দ্যাট। তো তুমি যদি ট্রেলারটা দেখো, ওখানে বোধহয় স্নিপেট আছে, একদম সাধারণ একটা মানুষ থেকেই শুরু হচ্ছে। হাসান একটা মানুষ যাকে ভিড়ের মধ্যে সে হারিয়ে থাকবে, এরকম যে তুমি রাস্তায় গেলে তুমি তার দিকে 3 সেকেন্ড বা 2 সেকেন্ডের বেশি তাকাবেও না, এরকমই একটা চরিত্র। হ্যাঁ, খুবই একদম গোবে ছাড়া একটা চরিত্র যেরকম হয়ে থাকে, সেরকমই সে একটা জায়গায় যায়, একটা গাড়ি কেনে এবং তারপর থেকে যেটা তার সঙ্গে হতে শুরু করে, ও যেভাবে সাকটিন হয়ে যায় পুরো সোসাইটির এই যে ড্রামা, হ্যাঁ, এই অনেক কিছু যেটা ঘটতে থাকে আর কি, অন্তর্নিহিত থাকে যেটা বেসিক্যালি। তো সেইখানে ও কিভাবে ফেসে যায় এবং হাউ হি কামস আউট অফ দ্যাট, অ্যান্ড দেন এই ভেঞ্জেন্সফুল পুরো বিষয়টা হয়। সো দিস ইজ দ্য তুরুপের তাস ইজ অল অ্যাবাউট দ্যাট। এই গল্পটার ভাবনা তোমার কবে এলো এক্স্যাক্টলি? এবং তোমার মানে আমি শুনেছি তুমি এটা প্রডিউসার, মানে কো প্রডিউস করেছো বোধহয় ছবিটাকে। তো প্রোডাকশনের দায়িত্বটা নিজে সামলালে কেন এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিজে সামলালে কেন? মানে তোমার কি মনে হচ্ছে যে এই দিকগুলো তোমার মানে শিখে রাখলে পরে বেটার হবে সেটার জন্যই, নাকি অন্য ধরনের কোনো প্রবলেম ছিল? না দেখো, ডিরেক্টরের প্রডিউসার হওয়া খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টর যদি না জানে যে কী প্রোডাক্ট আমি বানাচ্ছি, তার প্রোডাকশনটা জানা উচিত। কিন্তু ডিরেক্টর মানে শুধু কি অ্যাকশন কাট বলা মানে কিন্তু ডিরেক্টর নয় বলে আমি মনে করি। পুরো চেনটা জানা উচিত একজন পরিচালকের, কারণ সেই একমাত্র যে ফান্ডটা নিয়ে আসে বা রাজি করায় কোনো একজন প্রডিউসারকে। তো আমি যখন ছবিটা শুরু করেছিলাম তখন প্রোডাকশন আমার এমন নয় যে আমি প্রোডাকশনটা পুরো দেখেছি, আমি ছবিটাই বানাতাম আর অনেকেই ছিলেন। বাট পরে ধীরে ধীরে রিয়েলাইজ হলো যে না, প্রোডাকশনের গ্রিপটা আমার হাতে রাখা দরকার। তো সেটা ইন ফিউচার পরে পড়েছিলাম। এইভাবেই ছবিটা শুরু হয়, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, মানে কম বাজেট, কেউ নেই ব্যাক এন্ডে। তো সেইভাবেই ছবিটা শুরু করি। আমরা যখন শুরু করেছিলাম তখন একরকমের ছিল এবং সেটা ধীরে ধীরে হয়েছে। ডেভেলপটা আমরা ধীরে ধীরে করেছি। টাইম লেগেছে আমাদের ওই জন্য পুরো কাজটা কমপ্লিট করতে, মানে প্রায় 2 বছর লেগেছে। আর যেটা বলে গল্পটা আমি কখন ভেবেছিলাম, গল্পটা লকডাউন টাইমে আমি বসে গল্পটা লিখেছিলাম এবং অনেকবার স্ক্রিপ্ট লিখেছি আমি। এটা ড্রাফট চেঞ্জ হয়েছে, এডিট টেবিলেও 2-3 বার করে চেঞ্জ করা হয়েছে গল্পটা। প্রথমে একরকমভাবে শ্যুট করেছিলাম, স্ক্রিপ্ট আলাদা ছিল, যেভাবে শ্যুট করেছিলাম আমরা সেভাবে কিন্তু এডিট নয়, এডিটটা কিন্তু ডিফারেন্ট, এডিটটাকে চেঞ্জ করা, এইভাবে পুরো জিনিসটা কমপ্লিট করা। সৌরভদা, তুমি একটা জায়গায় দেখছিলাম যে মিউজিক তোমার খুব ইম্পর্টেন্ট পার্ট একটা অ্যাক্টিং এর। তুমি প্রিপারেশন নাও মিউজিক শুনতে শুনতে। আবার এই কথাটা তুমি বলেছো যে ইন্টেন্স যে সিনগুলো থাকে সেখানে মিউজিকটা বেশি দরকার পড়ে, কমেডি করলে সেটা অত বেশি দরকার পড়ে না। কেন এটা কেন, মানে ডিফারেন্স কি? আই ফিল, যেটা আমার মনে হয়, এইটার তো কোনো গ্রামার নেই, মানে এটা আমি যেটা ফিল করি, কেন আমার লাগে না সেটাই আমি যদি বলি। ইন্টেন্সে আমার মনে হয় একই মিউজিক না কিন্তু, সো এটা ভালোভাবে বোঝাতে হবে আর কি মানুষকে, যে আই চুজ দ্য মিউজিক বা থিম যেটা গোজ উইথ দ্য স্ক্রিপ্ট। সেটা খোঁজো কিভাবে? হ্যাঁ, সেইটা খুঁজি কিভাবে, মানে আমি অনেক প্রচণ্ড মিউজিক শুনি। আমি প্রথমত তো মিউজিক ফ্যামিলির বা মা বাবা সবাই গান বোন গান গায়, আমি নিজে গান গাইতাম। তো সেখান থেকে যখন এসে আমার বেসিক্যালি হচ্ছে অনেক ধরনের থিম শুনেছি। আমি সেই ইয়ানি থেকে শুরু করে লুডভিগ এনাউডি থেকে শুরু করে আরও নানান ধরনের যত ভায়োলিনিস্ট আছে, হ্যান ত্যান, এই যে থিমস যারা মানে হ্যান্স জিমার তো সবাই চেনে আর কি। তো এটা হচ্ছে আননোন যারা আছেন আর কি, তাদেরও জিনিসপত্র, সে টিউরিন হর্স হোক, ফার্গো হোক, সেই লুকগুলো। তো যে স্ক্রিপ্টটা যখন পড়তে থাকি আমি, মিউজিক থিমগুলো 10টার মতো সেগুলো চেঞ্জ করতে থাকি বা তার থেকেও পরে চেঞ্জ করতে থাকি। আমি দেখি যে কোনটার সঙ্গে পড়ছি যখন আমি বেশি রিলেট করতে পারছি বা আমার ভেতরে ইন্দ্রিয়গুলো জাগছে আর কি, মানে আমি বেশি ফিল করতে পারছি। তো সেখান থেকে আমি চুজ করি প্রথমত মিউজিক।
এবং এটা ইন্টেন্সে কেন দরকার, কারণ একটা রিজম দরকার। কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং, সেখানে তোমার মিউজিকের দরকার নেই, সেটা তোমার একটা আলাদাই টাইমিং থাকে। কিন্তু ইন্টেন্স সিন বা এরম ধরনের চরিত্রতে সবসময় আমার মনে হয় যে তুমি অনেক ধরনের রিদমে খেলতে পারো। তোমার যদি এই একটাই চরিত্র 3 রকম, আমার ক্ষেত্রে 3টে আলাদা মিউজিক দাও, আমি 3 রকমভাবে পোর্ট্রে করতে পারবো, আই ফিল। তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি আই জোন ডাউন বা আই কাম ডাউন টু ওয়ান ট্র্যাক, যেটা আমি থ্রু আউট চলতে থাকে, যেটা কিন্তু খুবই ইরিটেটিং, মানে ফর কো অ্যাক্টার্স, ফর দ্য ডিরেক্টর, তারা কিন্তু একটুখানি ইরিটেটেড হয়, কিন্তু ওই আর কি প্লিজ 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 বলে নিজের কাজটা করিয়ে নিয়ে। এরকম কখন হয়েছে নাকি যে ডিরেক্টর তোমাকে একটা ক্যারেক্টারের জন্য মিউজিক দিয়ে দিয়েছে? না, রিঙ্গোদা দিয়েছিল। রিঙ্গোদাই একমাত্র যে আমাকে একটা কাজের জন্য এই দিস ইজ ইউর থিম বলে আমাকে একটা মিউজিক মডার্স করেছিলেন, তখন আমাকে একটা আলাদা মিউজিকই দিয়ে দিয়েছিল। তাছাড়া কোনো ডিরেক্টরই সেটা করেনি। কিন্তু এইটা আমি যখন করা শুরু করি, তারপরে দেখেছি আমি দেবালয়দা নিজের শুটিংয়ে মিউজিক চালিয়ে শ্যুট করছে, সেটা আমি দেখেছি। কিন্তু এরকম হয়েছে। আমি বাইরে গিয়ে একটা কাজ করেছি, সেখানে দেখেছি সেই হিরো পরবর্তীকালে মুডে ঢোকার জন্য একটা মিউজিক চালিয়ে বসে আছে। সো আই হ্যাভ সিন দ্যাট দিস মিউজিক হেল্পস। আর কমেডির টাইমিংটা, তুমি এত ভালো কমেডি করো, কমেডি টাইমিংয়ে তো মিউজিকের দরকার নাই, ওইটা নষ্ট হয়। কমেডি টাইমিংয়ে তুই যদি মিউজিক দাও, তাহলে আমার মনে হয় যে কমেডি টাইমিংয়ের একটা আলাদা একটা টাইমিং থাকে কমেডির। মানে ইট হ্যাজ টু বি সেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম টু ক্রিয়েট দ্য লাফটার। সো ইদার ইউ নো দ্যাট অর ইউ ডু নট নো দ্যাট, বা ইদার ওইটা তোমার ভেতরে থাকে। আই ফিল কমেডিটা তুমি ইন্টেন্স কোনো চরিত্রে, হয়তো একজন যে নন অ্যাক্টার, যে হয়তো পারে না অভিনয় করতে, সেও 5 বছর পরে গিয়ে তার হার্ডওয়ার্ক দিয়ে সে ওই চরিত্রে অভিনয় করতে পারবে। কিন্তু কমেডিটা সে 5 বছর কেন, সে 15 বছর পরে গিয়েও সেই কমেডিটা করতে পারবে, কারণ ওইটার একটা আলাদা টাইমিং থাকে। আচ্ছা, অ্যাক্টর এবং ডিরেক্টরের মধ্যে জেলিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ছবির ক্ষেত্রেই, এবং তুমি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট কাজ করো, নতুন ফ্রেশ ডিরেক্টরদের সঙ্গে কাজ করো। তোমাদের মধ্যে মানে প্রসেসটা কি ছিল, এবং তোমার ইন জেনারেল প্রসেসটা যে কোনো ডিরেক্টরের সঙ্গেই, সেটা নতুন হোক বা পুরনো হোক, তোমার প্রসেসটা কি থাকে, ডিরেক্টর থেকে তুমি কি বুঝে নিতে চাও, এবং ইন্ডিপেন্ডেন্ট কাজ যখন তুমি করছো, ফ্রেশ ডিরেক্টরদের সঙ্গে তুমি যখন কাজ করছো, ডেফিনেটলি এরকম এক্সপিরিয়েন্স হবে কিছু ক্ষেত্রে যে যেখানে তুমি বুঝতে পারছো যে থিংস আর নট গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। হ্যাঁ, এরকম হয়েছে। তখন ফেস করো কিভাবে? তখন আর ফেস করি না, তখন আমি নন স্ট্রাইকারে চলে যাই, অন্য কাউকে ফেস করে দিতে। কিন্তু না, বিষয়টা হচ্ছে প্রথম দিন আমি শুধু ডিরেক্টরকে, নতুন ডিরেক্টর যারা, তাদের সঙ্গে হয়তো আগে কথা হয়েছে, কিভাবে এক্সিকিউট করবে সেই নিয়েও কথা হয়েছে। কিন্তু আলটিমেটলি তুমি যখন ফিল্ডে যাচ্ছ, মাঠে ঢুকছো, তখন তোমাকেই খেলতে হবে, তাই তো? তো প্রথম দিনটা আমি একটুখানি ডিরেক্টরকে বুঝতে দেখিনি যে একে কোন চ্যাপ্টার বা কোনভাবে ওনার সঙ্গে কথা বলে বা ওর সঙ্গে কথা বলে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনিংসটা। তো সেটা ওর ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রথম দিন আমি গিয়ে বুঝেছিলাম যে ওর টাইম কতটা নেয়, বা ও কিভাবে এক্সিকিউট করতে চাইছে, বা ও কি বিশ্বাস করে। ও প্রথমে পুরোটা মাস্টার নেবে, তারপরে ক্লোজ নেবে, নাকি হি ইজ ভেরি সর্টেড দ্যাট ওয়ে, হ্যান ত্যান এই জিনিসগুলো, সেটা প্রথম দিন লেগে যায় বুঝতে। তারপর দিন থেকে আমি এত নতুনদের সঙ্গে কাজ করেছি, সো আই নো যে হাউ টু ডিল উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ডিরেক্টরস। তোমার ক্ষেত্রে অ্যাক্টরদের সঙ্গে কোলাবোরেট করার প্রসেসটা, বিশেষ করে যদি তুমি প্রথম ছবিতে কাজ করলে, একটা তো মানে প্রিকনসিভ নোশন যেটাকে বলা হয় যে আমি এইভাবে এই অ্যাক্টরের সঙ্গে কাজ করব, এবার সেটে গিয়ে চেঞ্জ হতে থাকে, সেগুলোকে কিভাবে ডিল করেছো? দেখো বেসিক্যালি কী হয় বলো তো, আমরা ধরো প্রি প্রোডাকশনে যা করি তা কিন্তু শুটিংয়ে গিয়ে হয় না, এটা অনেক কিছু চেঞ্জেস হয়। তো এরপর কিছু একটা পার্ট যেটা আমার মাথায় রেখে দিলাম বা আমি নোট ডাউন করলাম যে আমার এই প্রসেস, আমি শর্ট ডিজাইন করবো। এই শর্ট ডিজাইনটা যদি করে রাখতে পারি আমরা, আমার টিম, আমি আমার ডিওপি যদি করে রাখতে পারি, তাহলে আর্টিস্টকে বোঝাতে সুবিধা হয় যে আমি এটা চাইছি, এবং বুঝেও যায় কিন্তু যে আমি এটা চাইছি। এরপর যখন রাশ হয়ে যায় লাস্টের দিকের কিছু শট, তখন কিছু করার থাকে না, তখন আমাদেরকে কিন্তু যেহেতু খুব কম ডেতে শ্যুট করতে হয়, তখন আমরা তাড়াহুড়ো করি, মাস্টার নিলাম, ক্লোজ নিলাম করে করলাম। কিন্তু ট্রাই করি যাতে সিনেমাটোগ্রাফিটা আমরা আগের দিন রাত্রেবেলায়, আমি আমার ডিওপি, আমরা বন্ধু, তো আমরা বসে পুরো ডিজাইন করতাম যে আমরা কী করবো প্রত্যেকের ক্ষেত্রে, যে আমরা এইভাবে শর্ট নেবো। তো সেটা যদি আর্টিস্ট যদি দেখে যে ঠিক আছে ডিরেক্টর শর্টেড, যে ঠিক কী করতে চাই সেটা জানে, তাহলে করে কি প্রবলেম হয়। কারণ আমার সাথে সর্বদা একটা কমফোর্ট জোন ছিল, তো সেটা মানে ওয়ার্ক করেছে। এবং আমার সাথে সবারই, জুতাজিৎ বা শ্রেয়া বা রনিদারও, সবার সাথে একটা কমফোর্ট জোন ছিল যে আমি কি চাইছি আমি বলে দিতাম, ওরা বুঝে যেত। এবং আমাদের প্রচুর আউটডোরে শ্যুট আছে, মানে আউটডোর ইন দ্য সেন্স রাস্তাঘাটে প্রচুর শ্যুট আছে। পার্ক স্ট্রিট ফ্লাইওভারের উপরে শ্যুট হয়েছে রাত্রিবেলায়, সারা রাত পার্ক স্ট্রিট ফ্লাইওভার বুক করে শ্যুট করেছিলাম আমরা। তো ওই পার্ক স্ট্রিট ফ্লাইওভার মধ্যে ওখানে কী হবে, কীভাবে শর্ট নেবো, এই জিনিসগুলো পুরো শর্টেড থাকতো যে আমি কী করবো, এত চাপ, মানে প্রায় 24-25 ঘন্টা শ্যুট, কিন্তু স্টিল এই জিনিসগুলো মাথায় থাকতে হবে যে কীভাবে শ্যুটটা করবো আমি, আমার এক্সিকিউশনের টাইপটা কী হবে। তো এইভাবেই হয় আর কি। খাদান কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো বড় বাংলা ছবি মুক্তি পেয়েছে, কিন্তু একটা ছবি ভালো হয়েছে,
ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ চালচিত্র। সেই ছবিটা শোজ কম পাওয়ার জন্য একটু স্ট্রাগল করেছে, ওর বক্স অফিস অ্যাকচুয়ালি আরও বেটার হতো। তোমাদের ছবিটাও সেই সময় মুক্তি পাচ্ছে, খাদানের ঝড়টা চলছে, সন্তান ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তোমরা এই শোজ পাওয়া নিয়ে তোমরা কি সেটাতে এনাফ স্যাটিসফাইড, এবং তোমরা এই পুরো বিষয়টা কীভাবে দেখছো? কারণ এখন শোজ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখো শো টাইম নিয়ে এটা হবেই, প্রবলেম এটা হওয়ারই আছে, কারণ আমাদের এখানে অত স্ক্রিন নেই, সিনেমা হল নেই, তো সেগুলো তো প্রবলেম হচ্ছেই, তো সেগুলোকে ডিল করতে হবে। মানে এই ডিলিংটা আমাদেরকেই করতে হবে, কিছু করার নেই, ময়দান থেকে ছেড়ে যাওয়া যাবে না, আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। এরকম প্রবলেম আজ হচ্ছে, এটা পরের ছবিতেও হতে পারে, এটা কোনো মানে বিরাট নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ হয়তো টেনশন হচ্ছে, চাপ হচ্ছে একটা যে কী হবে, বাট এগুলোকে সেকেন্ডারি করে যেটা হচ্ছে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমরা ট্রাই করছি, যাতে সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক শোগুলো থাকে, না ক্যান্সেল হয়, সেটা ট্রাই করছি। শুধু একটা তো এ চাপ থাকেই, অ্যান্ড ইফ দ্য ফিল্মস আর ওয়ার্কিং গুড, কেনই বা অত হেন দেবে, তাই না? যদি না হয়, সেটা অন্য কোনো কারণে হয়, তাহলে সেটা উই ক্যান কমপ্লেন, বাট নট ওয়েন দ্য ফিল্মস আর ডুইং গুড, রাইট? বাট দেন এগেন, ও এত চেষ্টা করে একটা ছবি বানিয়েছে, নিজের টাকা ঢেলে হ্যান ত্যান, সো ফেয়ার গেম যাতে হয়, সেটাই একমাত্র চাওয়া, আর কিছুই না। হ্যাঁ, মানে যাতে এমন না হয় যে এইটা ভালো চলছে বলে আর কোনো ছবিই এলো না লাইফে, এটা তো হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ফেয়ার প্লে যাতে হয়, তাহলে তো খুবই ভালো হয়। আর তোমাদের কি মনে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কামব্যাক হয়ে গেল এই খাদান? এত তাড়াতাড়ি নয়, বাট হ্যাঁ, থিংস আর লুকিং ভেরি গুড, ভেরি ব্রাইট, অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড যে আরও ভালো ছবি আসুক। তুরুপের তাস যদি তাদের মধ্যে একটা হতে পারে, নাথিং লাইক ইট, এবং আরও ভালো ছবি যদি আসতে থাকে, তাহলে তো ওই হ্যাবিটটা, মানুষের হলে যাওয়ার যে হ্যাবিটটা যদি ফিরে আসে, নাথিং লাইক ইট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্যাটা তুমি সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করলে, এটা অনেকে অ্যাড্রেসই করতে চায় না। তুমি অ্যাকচুয়ালি মনে করো যে দেয়ার ইজ আ প্রবলেম এই মুহূর্তে বাংলা ছবিকে কেন্দ্র করে, কন্টেন্ট ওয়াইজ, বক্স অফিস ওয়াইজ? হ্যাঁ, সেটা তো প্রবলেমই। তুমি যদি আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির তোমার দেখো, ব্যালেন্স শিট দেখো, প্রফিট অ্যান্ড লস দেখো, বা কত লগ্নি করছে তুমি দেখো না কোথায় আছে, অনেক পিছিয়ে আছে। আমি তো দেখি, আমি তো জানি। ধারাবাহিকভাবে ভালো হতে হবে, মানে শুধু একটা খাদান নয়, আর ধারাবাহিক হয়ে ভালো, মানে পেলে পারফরমেন্স দেখালেই হবে না, রাইট? তো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো, তো সেটা তো একটা ভেরি লং প্রসেস। আমাদের এটা 1-1.5 বছর মিনিমাম টানা ভালো ছবি হতে হবে, তাহলে গিয়ে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। সো ইটস আ টিম গেম, ইটস নট আ, মানে ওই একটা ছবি দিয়ে সে হিউমাঙ্গাস একটা এফোর্ট দিয়ে আজকে দেব এন্টারটেনমেন্ট, সুবিন্দর ফিল্মস একটা হিউমাঙ্গাস এই প্রমোশন হ্যান ত্যান পুরো বাংলা করেছে, কত খেটেছে। সেখানে গিয়ে আজকে খাদান এত ভালো করছে, তো হবেই। এবং তারপরে বাকিদেরকেও করতে হবে, ভালো ছবি বানাতে হবে টু স্টার্ট উইথ, অ্যান্ড তারপর যদি এটা হতো, অবভিয়াসলি ওয়াই নট, ভালো দিন আসবে। সৌদা, তুমি একজন এরকম এন্টারটেনার, মানে আমি সিরিয়াসলি এটা বিশ্বাস করি যে আমাদের এখানে এন্টারটেনারের অভাব রয়েছে। অনেকে অভিনেতা, কিন্তু এন্টারটেনার একটা ডিফারেন্ট বল গেম। তুমি খুব বড় এন্টারটেনার, কিন্তু সামহাউ বাংলার যে সমস্ত বড় পরিচালকেরা রয়েছেন, সৃজিত মুখার্জি হোক, কৌশিক গাঙ্গুলি হোক, কিংবা শিবুদানন্দিদাদি হোক, তারা কিন্তু যখন ছবি করছে, তারা তোমাকে রোল দিচ্ছে না। এবং তুমি কর্ণসুবনের গুপ্তধন যখন 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 তুমি বড় পর্দায় আসছো, ওটিটিতে তো তুমি কাঁপাচ্ছ, যেটা করছো সেটা হচ্ছেই হিট, ব্লকবাস্টার। কিন্তু তুমি কর্ণসুবনের গুপ্তধন করছো, বুমেরাং করছো, তোমার কমেডি প্রশংসিত হচ্ছে, মানুষ বেরিয়ে বলছে সৌরভ দাসকে ভালো লেগেছে, কিন্তু আমারও তুমি রোল পাচ্ছ না। এটা কি তোমাকে ভাবায়, বা তুমি এই জিনিসগুলোকে কি আদৌ এগুলোকে মানে তোমার মাইন্ডে আসতে দাও? না ভাই, আমার মা বলেছে, জ্যোতিষীকে দেখিয়েছিল, বলেছে 38-এর পর থেকে খুব ভালো সময়। 2000 না, আমার বয়স 38, 2038 অনেক দেরি, তখন আর কি আসবে। বলছে 38 আমার যখন বছর বয়স হয়ে যাবে, তারপর থেকে ভালো, তখন নাহলে মাকে ধরবো, ওনাদেরকে ধরে লাম। আচ্ছা, মানে পুরোটাই তুমি ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছো? মায়ের হাতে ছেড়ে দিয়েছি, মায়ের হাতে ছেড়ে দিয়েছে। ভাগ্য তো আমি লিখবো, দেখা যাক কি হয়। আচ্ছা, দর্শনা বণিক, অভিনেত্রী, তোমার ওয়াইফকে, ও হ্যাঁ, এত ভূমিকা দিয়ে বাইরেই ওয়েট করছে মার। তোমার ওয়াইফ এবং তার সঙ্গে তোমার অভিনয় নিয়ে আলোচনা হয়, এবং সেটা কি তোমাকে মানে হেল্প করে, বা নাকি তোমরা অভিনয় নিয়ে বেশি কথা বলো না? অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে সেম প্রফেশনে হলে তারা বলে ইন্টারভিউতে যে আমরা আলোচনা বেশি করি না, আমরা ওটাকে বাইরেই রাখি। তোমাদের ক্ষেত্রে কি? অতটা আলোচনা না হলেও আলোচনা তো হয়। হ্যাঁ, একটুখানি আমি কি করলাম, বা কি কিরমভাবে কি করছি, হ্যান ত্যান, এই ওই, বা ও দেখে বলে, তো এই বিষয়টা আমাদের আছে, আনবায়াসড একটা ওপিনিয়ন। তোমাদের ছবিটা নিয়ে বলো, আমাদের ছবিটা দর্শককে দেখতে বলো, কি নিয়ে বলে দাও দর্শককে, এত করে দর্শক 3 তারিখ রিলিজ করছে ছবিটা। আমরা খুব লেট অ্যাকচুয়ালি ইন্টারভিউটা করছি, দর্শককে প্লিজ বলো। 3 তারিখ আমাদের তুরুপের তাস রিলিজ করছে। প্লিজ
আপনারা হলে গিয়ে দেখবেন দেবজিতের প্রথম ছবি, এবং আশা করবো যে তুরুপের তাস খুব ভালো লাগবে আপনাদের, আর যদি লাগে প্লিজ মানুষজনকে জানাবেন। থ্যাংক ইউ।